চ্যানেলের সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পাঠ্য নাটোরের কথা গদ্যাংশটির পাঠ, আলোচনা এবং বিস্তারিত বিবরণ। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় নাটোরের কথা স্মৃতিকথামূলক একটি রচনা হিসেবে আমাদের সামনে উঠে এসছে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রাঞ্জল ভাষায়, বৈঠকি ঢঙে নাটোরের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনকে তিনি তুলে ধরেছেন তার সুন্দর বাগ্মিতায়। এই গদ্যাংশ পাঠের পূর্বে একটু ইতিহাস আমরা যদি জেনে নেই তাহলে ভালো হয়। 1897 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয় বর্তমান বাংলাদেশের নাটোরে। নাটোর একটি জেলার নাম। বর্তমান বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের নাটোর সেই বিখ্যাত জেলা। তৎকালে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজধানী ছিল এই নাটোর। সুরম্য অট্টালিকায় সাজানো এই নাটোরে সাহিত্য মোদী মহারাজ জগদীন্দ্রনাথ রায়ের বিশেষ প্রচেষ্টায় ঐতিহাসিক বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন উপলক্ষে 3 দিন ব্যাপী এক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। 1897 সালের 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন এই প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজবাড়ির উত্তরে ডোমপাড়া মাঠে। কিন্তু 12ই জুন সকালে অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর বিকেলে যখন অনুষ্ঠান পর্ব চলছিল তখন এক প্রবল ভূমিকম্প ঘটে। প্রায় 7 মিনিট স্থায়ী এই ভূমিকম্প ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি ঘটিয়ে নাটোরের রাজবাড়ি সহ বিভিন্ন স্থাপত্যকে ধূলিধূসরিত করে। জাতীয় কংগ্রেসের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় স্যার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে। এরপর প্রতি বছর সারা ভারতবর্ষের কোথাও না কোথাও একটি অধিবেশন ঘটে থাকে। জাতীয় কংগ্রেসের এই অধিবেশনের সঙ্গে প্রাদেশিক বঙ্গীয় সম্মেলন পর্ব অনুষ্ঠিত হয় 1888 সাল থেকে। মহেন্দ্রলাল সরকার ছিলেন এর প্রথম সভাপতি। 1888 সাল থেকে শুরু হওয়া বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের পর্বটি প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। 1897 সালে এই প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজশাহীর নাটোরে সাহিত্য অনুরাগী নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বিশেষ উদ্যোগে। এবার আসা যাক এই পাঠ্যাংশের লেখক পরিচিতি অংশে। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, যিনি রবীন্দ্রনাথের সমসাময়িক দেশে বিদেশে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন চিত্রশিল্পের দিক থেকে। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা অলঙ্করণ করেন, বিদেশি শিল্পীদের কাছে চিত্রবিদ্যা শিক্ষা করেন। মুঘল ও প্রাচীন ভারতের মহিমা এবং ভারতীয় জীবনচিত্র ছিল তাঁর ছবির অন্যতম বিষয়।
ছোটদের জন্য লেখা তার বইগুলি বাঙালির অক্ষয় সম্পদ। বাংলাদেশের আচার অনুষ্ঠান, ব্রতকথা, রূপকথা তাঁর লেখায় নতুন করে প্রাণ পেয়েছে। রাজকাহিনী, ভূত পত্নীর দেশ, নালক, শকুন্তলা, ক্ষীরের পুতুল, খাতাঞ্চির খাতা, আলোর ফুলকি, বুড়ো আংলা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, ভারত শিল্প, বাংলার বত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারত শিল্পের সরঙ্গ তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ। পাঠ্যাংশটি তাঁর ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি তিনি পরিণত বয়সে এসে রচনা করেন। তাই এবার আমাদের পাঠ্যাংশটি শুরু করা যাক। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। স্বদেশী যুগ কি না, সে সময় দেশীয় জিনিস ব্যবহার, বিদেশি দ্রব্য বর্জনকে নিয়ে যে আন্দোলন উঠেছিল, সেই আন্দোলনকেই এখানে স্বদেশী যুগ বলা হচ্ছে। বঙ্গভঙ্গের সময় এই আন্দোলন জনপ্রিয় হলেও তার পূর্ব থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতারা স্বদেশী জিনিসের পক্ষেই সওয়াল করেছিলেন। সেটি হচ্ছে স্বদেশী যুগ। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম, সেটাই এই নাটোরের কথা গদ্যাংশে উঠে এসছে। বলা বাহুল্য, 1908 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কংগ্রেসের কলকাতা অধিবেশনে আগাগোড়াই বাংলা ভাষায় সেই অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু তার সূত্রপাত হয়ে গিয়েছিল সে সময় থেকে 10 বছর আগে এই নাটোরের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে, যেখানে প্রথম বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। সেই বিষয়টি এখানে উঠে এসছে। ভূমিকম্পের বছর সেটা, আমি একটু আগেই ভূমিকম্পের কথা বললাম। প্রবল ভূমিকম্প হয়েছিল, শোনা যায় 18 বার আফটার শক হয়েছিল। এত প্রবল ভূমিকম্প হয়েছিল যে মাটি ফেটে কালো রঙের তরল পদার্থ বেরিয়ে এসেছিল। ওই 1897 সালে বঙ্গদেশে সেই মারাত্মক ভূমিকম্প হয়েছিল। শুধু মাঠের মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে জাতীয় কংগ্রেসের এই উপস্থিত তাবড় নেতা সহ রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ এর মতো সমস্ত জনপ্রিয় ব্যক্তিত্বরা এখানে রক্ষা পেয়ে যান। আসি সেই অংশে। ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। প্রভিন্সিয়াল কনফারেন্স বলতে প্রাদেশিক সম্মেলন। বাংলাদেশের প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে নাটোরে। আমি নাটোরের অবস্থান আগেই বলেছি। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট, অভ্যর্থনা সমিতির সভাপতি। নাটোরের মহারাজা এই জগদীন্দ্রনাথ, ইনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু এবং নাটোর রাজ গোবিন্দনাথের পত্নী ব্রজসুন্দরীর শৈশবে তাকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। তিনিই ছিলেন তৎকালীন নাটোরের মহারাজা এবং সাহিত্যপ্রেমী মানুষ। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতাম। যেহেতু তিনি নাটোরের মহারাজ ছিলেন, তাই তাকে নাটোর বলেই সম্ভাষণ করতুম, অর্থাৎ ডাকতুম। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। এই প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে ঠাকুর বাড়ির সবাইকেই নাটোর নিমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের বাড়ির সঙ্গে ছিল তার বিশেষ ঘনিষ্ঠতা। আমাদের কাউকে ছাড়বেন না। দীপুদা, আমরা, বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম। রবি কাকা তো ছিলেনই। রবি কাকা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, দীপুদা অর্থাৎ দীপেন্দ্রনাথ ঠাকুর। প্রসঙ্গত বলে রাখা ভালো, মহর্ষি দেবেন্দ্রনাথের পিতা
দ্বারকানাথ ঠাকুরের 5 সন্তানের মধ্যে অন্যতম হলেন গিরীন্দ্রনাথ ঠাকুর। গিরীন্দ্রনাথের পুত্র হলেন গুণেন্দ্রনাথ। গুণেন্দ্রনাথের পুত্র হলেন অবনীন্দ্রনাথ, যিনি তাদের তৃতীয় সন্তান ছিলেন। 26 বছর বয়সে তিনি এই বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে যোগদান করেছিলেন। যেহেতু অবনীন্দ্রনাথ গুণেন্দ্রনাথের সন্তান, যিনি রবীন্দ্রনাথের খুড়তুতো ভাই গুণেন্দ্রনাথ, সেই অর্থে অবনীন্দ্রনাথের কাকা হলেন রবীন্দ্রনাথ। এদিকে দেবেন্দ্রনাথের 14 জন সন্তান ছিলেন, যার সবচেয়ে বড় হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ। দ্বিজেন্দ্রনাথের ছেলেই হলেন দীপেন্দ্রনাথ, এখানের দীপুদা। আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা ছক তুলে ধরব, যাদের নাম এই পাঠ্যাংশে রয়েছে তোমরা তাদের পরিচয়টা এখান থেকে খুঁজে পাবে। তো এই দীপেন্দ্রনাথ অর্থাৎ দীপুদাকে বলা হয়েছে, ইনি অত্যন্ত উৎসাহী ব্যক্তি ছিলেন। আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম, রবি কাকা তো ছিলেনই, অর্থাৎ রবীন্দ্রনাথ তো সঙ্গে ছিলেন। আরও অনেক নেতারা ন্যাশনাল কংগ্রেসে চাঁইরাও গিয়েছিলেন। চাঁই অর্থে নেতা, মাথা। যারা জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, তারাও গিয়েছিলেন এখানে। ছিলেন পিসেমশাই জানকীনাথ ঘোষাল। পিসেমশাই অর্থাৎ রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবীর স্বামী জানকীনাথ ঘোষাল। দিদি ব্যাপারটা কি না, আমাদের গ্রামীণ রীতিতে বড়, মেজো, সেজো, সানো, অর্থাৎ যিনি 4 নম্বর তাকে বলে গণ্য করা হয়। রবীন্দ্রনাথের দিদিরা ছিলেন সৌদামিনী, সুকুমারী, শরৎকুমারী, স্বর্ণকুমারী এবং বর্ণকুমারী, যিনি ছোট। তাহলে সৌদামিনী বড়, সুকুমারী মেজো, শরৎকুমারী ছোট, স্বর্ণকুমারী হলেন তাই পিসেমশাই বলতে স্বর্ণকুমারী দেবীর স্বামী জানকীনাথ ঘোষালকে বোঝানো হচ্ছে। ছিলেন WC ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, তিনিও উপস্থিত ছিলেন। মেজো জ্যাঠামশাই বলতে রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ, যার কন্যা হচ্ছেন ইন্দিরা দেবী, সেই সত্যেন্দ্রনাথ। বলা বাহুল্য এই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন নাটোরের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের সভাপতি, সেই মেজো জ্যাঠামশাই। আর ছিলেন লালমোহন ঘোষ, প্রখ্যাত ব্যারিস্টার এবং সুবক্তা, প্রকাণ্ড বক্তা তিনি, অর্থাৎ খুব ভালো মানের বক্তৃতা দেন, বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন। কিন্তু ঝোঁক ইংরেজিতে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারত সভার প্রতিষ্ঠাতা, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি রাষ্ট্রগুরু নামে সমাধিক প্রসিদ্ধ ছিলেন, তিনিও উপস্থিত ছিলেন। তার ইংরেজি দক্ষতা ভারত বিখ্যাত। আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আসছে এখন? অর্থাৎ যে বয়সে এসে তিনি লিখছেন সে বয়সে সকলের নাম মনে করতে পারছেন না। তৈরি তো হলুম সবাই যাবার জন্য, ভাবছি যাওয়া আসা হাঙ্গাম বড়। নাটোর বললেন, কিছুই ভাবতে হবে না দাদা। অবনীন্দ্রনাথ ঠাকুরের থেকে তিনি ছোট বলে অবনীন্দ্রনাথকে দাদা বলে সম্বোধন করলেন। তো মহারাজ জগদীন্দ্রনাথ প্রতিশ্রুতি দিলেন, যাওয়া আসার ব্যাপারে কিছুই ভাবতে হবে না, কোনো হাঙ্গামা নয়। ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। স্পেশাল ট্রেন, আলাদা করে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নাটোর যাওয়ার জন্য। তাতেই এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং কলকাতা থেকে অতিথিরা নাটোরে গিয়ে পৌঁছবেন। রওনা হলুম সবাই মিলে, হই হই করতে করতে। চোগা চাপকান পরেই তৈরি হলুম। তখনও বাইরে ধুতি পরে চলাফেরা অভ্যেস হয়নি। চোগা চাপকান
চোগা ও চাপকান, চোগা চাপকান। দ্বন্দ্ব সমাস, লম্বা ঢিলে জামা বিশেষ। এই লম্বা ঢিলে ঢালা জামা, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে প্রায় দেখেছি, সেই জামা পরে তৈরি হলেন। কারণ ধুতি পরে চলার অভ্যাস হয়নি। বাঙালিয়ানা মানেই ধুতি পাঞ্জাবি, সেই ধুতি পাঞ্জাবি পরার অভ্যাস তখনও তাদের তৈরি হয়নি। বলা বাহুল্য, অবনীন্দ্রনাথের বয়স তখন কিন্তু 26। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলুম একদল, মহা ফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন, কিচ্ছুটি ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেওয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে যাচ্ছি। সারাঘাট তো পৌঁছানো গেল, সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই, সোজা স্টিমারে উঠে যাওয়া। যাত্রাপথ যেটা নিয়ে ইনারা খুব চিন্তিত ছিলেন, সেই যাত্রাপথ কিন্তু খুব মসৃণ। এরা একত্রে এতজন মিলেছিলেন, বিশেষ করে যুবকদের একটা দল তৈরি হয়ে গিয়েছিল। তাই মহা ফুর্তিতে অর্থাৎ মহা আনন্দের সঙ্গে তারা ট্রেনে উঠলেন। ওদিকে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ, তিনি রাস্তায় খাওয়া দাওয়া এবং যাতায়াতের কোনো সমস্যা রাখছেন না। স্টেশনে স্টেশনে খোঁজখবর নিচ্ছেন, তদারক করছেন। মহা আরামে তারা চললেন। সারাঘাট একটি জায়গার নাম। এখান থেকে যেতে হবে স্টিমারে। ট্রেন সারাঘাট পর্যন্ত এলো, আসার পরে সারাঘাট থেকে স্টিমারে উঠতে হবে। নাটোর সেখানে স্টিমারের ব্যবস্থা করে রেখেছেন, কোনো অসুবিধা হলো না। তাই তারা সোজা স্টিমারে উঠে গেলেন। সঙ্গের মোট ঘাট, বিছানা, কম্বল। নাটোর বললেন, কিছু ভেবো না, সব ঠিক আছে। আমি বললুম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা, বাক্স, মোট ঘাট সব তুলছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। বিছানা বাক্স, বিছানা ও বাক্স দ্বন্দ্ব সমাস, মোট ঘাট, মোট ও ঘাট দ্বন্দ্ব সমাস। অর্থাৎ নাটোরের যে লোকজন ছিল, তারা সমস্ত ব্যবস্থা গোপনেই করে চলেছে। তাই অবন ঠাকুরকে এ বিষয়ে আর ভাবতে হবে না। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায় স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। নিবিসর্গ ভাবনা, নির্ভাবনা, কোনো ভাবনা না করে তারা ঝাড়া হাত পায়, অর্থাৎ কোনো কিছু হাতে না নিয়ে উঠে গেলেন। পদ্মা দেখে মহা খুশি আমরা, ফুর্তি আর ধরে না। গঙ্গার মূল শাখাটি বাংলাদেশে পদ্মা নাম ধারণ করেছে। পদ্মা নদী স্টিমারে তারা চললেন, তাদের ফুর্তি বা আর আনন্দ ধরে না। খাওয়ার সময় হলো। ডেকের ওপর টেবিল চেয়ার সাজিয়ে খাওয়ার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হোমরা চোমরা চাঁইরা। হোমরা চোমরা চাঁইরা বলতে সম্ভ্রান্ত এবং খ্যাতিযুক্ত ব্যক্তিরা, যারা সেই স্টিমারের পাটাতন বা ডেকের ওপর একদিকে টেবিল পেতে বসেছেন, আর একদিকে আমরা ছোকরারা, দীপুদা আমার পাশে, অর্থাৎ দীপেন্দ্রনাথকে পাশে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুররা বসেছে, যারা বয়সে ইয়ং, কম বয়সী। খাওয়া শুরু হলো। বয়েরা খাওয়ার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে। ওই পাশে বলতে হোমরা চোমরাদের দিকে। চাঁইদের দিকে, ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাঁই। তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যায়। কাটলেট এলো তো সেই চাঁই 6-7খানা একবারেই তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না।
কিছু বলতেও পারিনি। পুডিং এলো। দীপুদা বললেন, অবন পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলাম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাইয়ের কাছে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ওমা! দীপুদা আর আমি মুখ চাওয়াচাই করতে লাগলুম। দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। যিনি খাওয়ার পরিবেশন করছেন তাকে এখানে বয় বলে বলা হয়েছে। দু ধরনের খাদ্যের কথাই প্যারাতে বলা আছে। এক হচ্ছে কাটলেট, যেটা মাছ মাংস সহযোগে তৈরি এক ধরনের বড়ার মতো। সেই কাটলেট 6-7খানা একবারেই তুলে নিচ্ছেন সেই চাই, যিনি বড়দের অর্থাৎ নেতাদের মাঝখানে বসেছিলেন, একজন জনপ্রিয় নেতা। আর ফলে ওদিক দিয়ে ঘুরে আসতে আসতে ইয়ংদের কাছে আর কিছু খাবার আসছে না। কাটলেটের পর এলো পুডিং। পুডিং ডিম ও দুধের মিশ্রণে তৈরি এক বিশেষ ধরনের সুস্বাদু মিষ্ট জাতীয় খাদ্য। সেই পুডিং খাবে বলে দীপুদা এবং অবন যখন আশা করেছিল, তখন দেখলো চাইয়ের কাছে আসা মাত্রই অর্ধেকের বেশি তিনি নিজের প্লেটে তুলে নিলেন। ফলে এদেরও পুডিং খাওয়া প্রায় ফুরিয়েই গেল। সেই হাস্যকর ব্যাপারটির কথা বলা হচ্ছে। সত্যি বাপু, অমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। জাইগ্যান্টিক রাক্ষসে দৈত্যের মতো খাওয়া, এরকম ধরনের রাক্ষসে খাওয়া এরা ইতিপূর্বে কোথাও কেউ দেখেনি। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক। বেশ শরীরটা ছিল তাঁর, বলতেই হবে। দীপুদা শেষটায় বয়কে টিপে দিলেন অর্থাৎ পরামর্শ দিলেন, খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে। তারপর থেকে দেখতুম দুটো করে ডিশে খাবার আসতো, একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো, আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। যেহেতু দীপুদা অর্থাৎ দীপেন্দ্রনাথ ঠাকুর তিনি খাওয়ার দেওয়ার ছেলেটিকে বিশেষভাবে পরামর্শ দিয়ে দিলেন, তাই একজন একটা ডিশে করে খাবার নিয়ে নেতাদের দিকে, আরেকজন আরেকটা ডিশে খাবার নিয়ে এগিয়ে এলো এই তরুণদের দিকে। এইভাবে দুদিকে খাবার দেওয়ার ফলে আর চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আফসোস করতে হলো না অবন এবং তার দীপুদার মতো ইয়ং তরুণদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। অষ্টম শ্রেণীর ভিডিও পেতে কিংবা নবম দশমেরও ভিডিও পেতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে দ্রুত হাজির হব, এই কথা দিয়ে আজ বিদায় নিচ্ছি।